আমি যে কদিন রিমান্ড খাটছি এদের রাজনীতির বয়স সেই কয়দিন হয়নি। বাংলাদেশ বিক্রি করে দিতে 5 মিনিট তারা সময় নেবে না, আমার মনে হয় 2 মিনিটেই আনা। আমি ওদের নামও ভালো মতো জানি না, ডার্বি টার্বি কি বলে। কক্সবাজারে একটা হোটেলে গিয়ে দেশ বিক্রি করার চুক্তিতে লিপ্ত হয়েছে। আপনার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ, আপনি চাঁদাবাজি করেন, এগুলা আপনি কিভাবে নেন আসলে? এটা তো কোনো আইটেম না, বাংলাদেশে কোনো আইটেম না। সালাউদ্দিন সাহেব তো দেশের জন্য অ্যাসিড। বিএনপি নেতা কর্মীরা এসব আন্ডা বাচ্চা পোলাপান নিয়ে কথাবার্তা বলে। ওরা যদি বাঘের বাচ্চা হতো, ওরা যদি বাপের বেটা হতো, তাহলে তো হারুনের ভাতের হোটেলে তারা বলে দিত। জুলাই মনে করেন 2 পা সামনে চলে আসতেছে, 2 পায়ের উপরে মনে করেন আপনার পুলিশের মোটা মোটা ব্যর্থ দেখছেন, এটা দিয়ে পিটাচ্ছে। হয়তো আমি বমি করছি, সেই বমিটা এত ফোর্সে ঘুরছে যে বমিগুলো দেয়ালে লেগে থাকছে। আমাকে মানে ধরে ফুটবল খেলছে পুলিশ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একদিকে অন্তর্বর্তী সরকার যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে জামায়াত সহ বেশ কিছু রাজনৈতিক দল নতুন করে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, নির্বাচনের আগে কেমন থাকবে রাজনৈতিক অঙ্গন? এসব নিয়ে কথা বলতে চাই। আজ আমাদের অতিথি হিসেবে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব জনাব রুবুল ইসলাম নয়ন। নয়ন ভাই, কেমন আছেন? শুকরিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। আমি কোনো কথা না বাড়িয়ে শুরু করতে চাই। 2024-এর গণঅভ্যুত্থানের আগে আপনি বিএনপির হয়ে রাজপথে নেমেছেন, লড়াই সংগ্রাম করেছেন। ওই সময়ে আপনি কারো কারো কাছে নায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন, কারো কাছে ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছেন। 24-এর গণঅভ্যুত্থানের পর যখন অন্তর্বর্তী সরকার দায়িত্বে, ঠিক এই মুহূর্তে আপনি কার চোখে ভিলেন, কার চোখে হিরো বলতেন? বিএনপি জন্ম হয়েছে মুক্তিযুদ্ধর মধ্য দিয়ে, বিএনপি জন্ম হয়েছে স্বাধীনতার মধ্য দিয়ে। সেই দলের সামান্য একজন কর্মী আমি আপনি বলছেন যে কারো কাছে ভিলেন ছিলাম, কারো কাছে হিরো ছিলাম। আমি জানি না যে আমি কার কাছে হিরো ছিলাম। মানুষ আমাকে বলেছে যে হ্যাঁ, আমরা যে আন্দোলন করতেছি সেই আন্দোলনে রবিউল ইসলাম নয়ন আমাদের সাথে সম্মুখসারির একজন ভালো যোদ্ধা। আমি সবসময় নিজেকে ওই সময় স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে যোদ্ধা হিসেবেই নিজেকে এস্টাবলিশ করতে চেয়েছি। ভিলেন ছিলাম স্বৈরাচার হাসিনা এবং স্বৈরাচার হাসিনার পেটোয়া বাহিনী। মানে আপনি বলতে পারেন যে অন কাইন্ড অফ স্বৈরাচারের যদি 2-4 জন 5 জন 10 জন শত্রু থাকে, তার ভিতরে আমি একজন ছিলাম। নিজেকে অনেক কৌশলে বাঁচিয়ে রেখেছি আল্লাহর অশেষ রহমতে। মৃত ভেবে লাশ পোস্টমর্টেমে নিয়ে গেছে, গুলি করেছে, রিমান্ড দিয়েছে, মামলা দিয়েছে, হামলা দিয়েছে, পরিবার পরিজনকে একদম মামলা টামলা দিয়ে জেল টেল খাটিয়ে একদম মেচাকার করে দিয়েছে। কিন্তু আমার অনুপ্রেরণার একটা জায়গা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আমি যাকে অনুসরণ করি, অনুকরণ করি, আমার পরিবার বিএনপি পরিবার। সেই কারণে উনি আমার বলতে পারেন যে আমার স্বপ্ন দেখানোর পথ প্রদর্শক পৃথিবীতে। তো সেই চিন্তাধারা থেকে আমি লড়াই সংগ্রাম করে গিয়েছি। আমাদের লড়াইটা ছিল একটু ভিন্ন প্রকৃতির। আমাদের লড়াইটা ছিল, দেখেন, আমাকে যেরকম বাংলা মোটরের পুলিশ মার্ডার মামলায় 164 দেওয়ার জন্য একটানা 77টা মামলা দিয়েছে। বাংলা মোটরের পুলিশ মার্ডার মামলা দিয়েছে, পরিবারের ট্রিপল মার্ডার মামলা দিয়েছে, অগণিত ভাঙচুর বিস্ফোরক মামলা দিয়েছে। 77টা মামলা একবারেই দিয়ে দিয়েছে। 77টা মামলায় আমি যে কয়দিন রিমান্ড খাটছি, এই যে যারা এখন আমার ভিলেন বানাইতে চাই, যারা নিজেদেরকে দেশের হত্যাকর্তা মনে করতে চায়, আমি যে কদিন রিমান্ড খাটছি এদের রাজনীতির বয়স সেই কয়দিন হয় নাই। আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি। দেখেন, আমাকে দিয়ে বাংলা মোটরের পুলিশ মার্ডার মামলায় 164 করতে বলল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ আমাদের দলের কিছু গুরুত্বপূর্ণ নেতাদেরকে। এই মামলায় এখন মহর্ষিব আসামি আছে। তো আমার হাতে পায়ে নখ তুলে ফেললো। 164 করতেই হবে, তুই কততে করবি না। হাতে পায়ে নখ তুলে ফেলছে। মনে হচ্ছে যে আটার থেকে 1 চিমটি আটা নিয়ে বর্ষি গেছে পানিতে ছেড়ে দিচ্ছে, এরকম মনে করেন। ইচ্ছা করতেছে নখ তুলে ফেলতেছে, ইচ্ছা করতেছে প্রসাবের রাস্তায় কারেন্টে শর্ট দিচ্ছে, ইচ্ছা করতেছে মাথায় কারেন্টে শর্ট দিচ্ছে, ইচ্ছা করতেছে জুলাই মনে করেন 2 পা সামনে চলে আসতেছে, 2 পায়ের উপরে মনে করেন আপনার পুলিশের মোটা মোটা ব্যর্থ দেখছেন, এটা দিয়ে পিটাচ্ছে। কোনো কিছুতেই সম্ভব যখন হচ্ছে না, তখন তারা বরফ নিয়ে আসছে কফিনের ভিতরে করে। বরফের ভিতরে কফিনে একদম বরফ
আমাকে কফিনের ভিতরে শোয়াই দিল, হ্যান্ডকাপ লাগা, আমার বডির উপরে দিয়ে বরফ দিয়ে দিল। বরফ দিয়ে দেওয়ার পর আপনার শরীরে সব রক্ত যখন জমাট বেড়ে গেছে, আমি মনে হয় 30 সেকেন্ড বা 40 সেকেন্ড হুটছিলাম। এরপরে তো আমি বেহুশ হয়ে গেছি, আমি জানি না। পরবর্তীতে আবার এনে আমাকে মনে করেন স্বাভাবিক করার চেষ্টা করছে, অনসিক্সিবল দেওয়ার চেষ্টা করছে। আমাকে একটা রুমের ভিতরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এর চেয়ে একটু উঁচু একটা চেয়ারে বসাইছে। চেয়ারটা একটু বেয়ারিং কোয়ালিটির, সুইচ চাপ দেয়, চেয়ার মনে করেন শুধু ঘোরে। মিনিটে যে কত ঘুরলি দেয় আপনি চিন্তাও করতে পারবেন না। তো স্বাভাবিকভাবে ঘুরলি দিলে তো আপনার, আমি পরবর্তীতে দেখছি যে হয়তো আমি বমি করছি, সেই বমিটা এত ফোর্সে ঘুরছে যে এই বমিগুলো দেয়ালে লেগে থাকছে। এরকম টর্চার করছে। টর্চার করার পরে আমাদের আবেগ, অনুভূতি, ভালোবাসার জায়গা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নামে আমি 164 দেই নাই কেন? আমাকে যখন অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করার পরেই আমাকে ধরে ফুটবল খেলছে পুলিশ, মারছে আর ফুটবল খেলছে। এক জায়গাতে লাথি মারতেছে, ওই দিকে যেয়ে পড়তেছে, ওই জায়গাতে লাথি মারতেছে, এই জায়গায় এসে পড়তেছি, টর্চার করতেছে, বিভিন্নভাবে টর্চার করতেছে, ক্রস ফায়ার দিতে নিয়ে যাচ্ছে। আমাকে যখন সাভারে ক্রস ফায়ার দিতে নিয়ে যাওয়ার পর আমাকে নামাজ কালাম পড়াইছে। আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ার সুযোগ পেয়েছি। নামাজ কালাম পড়াইছে, কালিমা পড়াইছে, গোসল করাইছে, ক্রস ফায়ার দিতে নিয়ে গেছে। আল্লাহ পাকের রহমত হয়েছে। ওই জায়গা থেকে সিদ্ধান্ত হয়েছে যে ওকে দিয়ে 164 করাইতে হবে বেগম খালেদা জিয়ার নামে এবং তারেক রহমানের নামে। এবং বেগম খালেদা জিয়াকে যে সাজার মধ্য দিয়ে জেলে পড়ছে, এই সাজা না দিয়ে ওই সময় বাংলা মোটরের পুলিশ মার্ডার মামলায় আমাকে দিয়ে 164 করায় ম্যাডামকে অ্যারেস্ট করতে চাইছে। তো যখন আমার কাছে মনে হয়েছে যে ম্যাডামকে অ্যারেস্ট করতে চায় আমাকে দিয়ে 164 দিয়ে, তখন আমার কাছে মনে হয়েছে আমার মতো যদি আরও 100 নয়নের জীবনও আমার সামনে চলে যায় বা আমার জীবনও চলে যায়, যদি আমার পরিবারকে নিঃশ্বাস করে দেয় আমার সামনে, তারপরেও আমি গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া এবং আমার স্বপ্নপুরুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নামে 164 আমার হাত দিয়ে হবে না। তো আমরা এত কিছুর পরেও আমাদের দলের নেতাদের নামে 164 দেই নাই। আর এখন যারা নেতৃত্ব দিতে চায় তারা একটা সামান্য সিট, আপনি নর্থ বেঙ্গল থেকে এসে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, একটা সিট পাওয়ার জন্য ছাত্রলীগ করেছেন, জয় বাংলার স্লোগান দিয়েছেন, শেখ মুজিবকে বাংলাদেশের হর্তাকর্তা বানিয়েছেন, একজন স্বৈরাচারকে, শেখ হাসিনাকে মা বলে ডেকেছেন, নৌকার নামে স্লোগান দিতে দিতে জিকির করেছেন। এখন এসে বলে যে আমি তো গণতন্ত্রের প্রতীক। আমি একটা কথাই বলবো যে যারা একটা সিটের জন্য আওয়ামী লীগ করতে পারে, 2 দিন পরে আওয়ামী লীগকে গালাগালি করতে পারে, তাদের হাতে যদি ক্ষমতা যায় বাংলাদেশ বিক্রি করে দিতে 5 মিনিট তারা সময় নেবে না। আমার মনে হয় 2 মিনিটেই আরাম, যে বলবে যে 100 কোটি টাকা দিলাম, তুমি বাংলাদেশটাকে বিক্রি করে দাও। বলবে ঠিক আছে, আমি 100 কোটি টাকা দিয়ে আমার ফ্যামিলি সহ নিয়ে আমেরিকায় সেটেল হয়ে গেলাম। আপনি তো দেখছেন যে যখন বাংলাদেশের নির্বাচনের হাওয়া বইছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে, সেই সময় তারা কক্সবাজারে একটা হোটেলে গিয়ে আপনার দেশ বিক্রি করার চুক্তিতে লিপ্ত হয়েছে। এটা তো চরমভাবে মিথ্যাবাদী। দেশ বিক্রির চুক্তি বলতে আপনি এই তথ্যটা কোথায় পেয়েছেন এবং কী টাইপের চুক্তি? তারা তো ক্ষমতাতে নেয়, তারা একটা রাজনৈতিক দল মাত্র। তো তারা কাদের সাথে কী ধরনের চুক্তি করতে পারে বলে আপনি শঙ্কা প্রকাশ করছেন? যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব দেখলো যে বাংলাদেশের আপামর জনগণ চাচ্ছে একটা ভোট নির্বাচন, সেই নির্বাচনটাকে যখন সামনে নিয়ে আসছে, যখন এই নতুন দল মনে করছে যে আমরা তো ক্ষমতায় আসতে পারবো না ভোটের মধ্য দিয়ে, সারা বাংলাদেশ ঘুরে দেখছে যে ক্ষমতায় আসতে পারবো না, তখন তারা দেখবেন যে বাইরের কিছু কান্ট্রি তো বাংলাদেশের কিছু কিছু জায়গা নিয়ে নিতে চায়, লিখে নিতে চায়। তো তারা তাদের সাথে একটা রিলেশন বিল্ড আপ করে তাদের সাথে একটা চুক্তিবদ্ধ হয়ে পিছন দরজা দিয়ে বিভিন্ন সময় দেখেছেন যে ক্ষমতায় এসেছে। ঠিক একই কৌশল অবলম্বন করতে চেয়েছে বলে আমরা মনে করতেছি যে তারা ভিন্ন প্রেক্ষাপটে পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসা যায় কিনা সেইটা চুক্তিবদ্ধ হতে গিয়েছিলেন। আপনার বিরুদ্ধেও কিন্তু অনেক অভিযোগ আছে, বিশেষ করে সামাজিক মাধ্যম থেকে শুরু করে আমরা বিশেষ করে এনসিপির অনেক নেতা বলেছে যে বিএনপির অনেকে চাঁদাবাজি করে। তো আপনার স্পেসিফিক নামে আমরা সামাজিক মাধ্যমে দেখি আপনার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ।
এই অভিযোগগুলো আপনি কিভাবে দেখেন আসলে? মানে আপনি এই যে আপনি চাঁদাবাজি করেন, আপনি এই করেন, ওই করেন, এই প্রশ্নের উত্তরগুলো আপনি কিভাবে দিবেন এবং এগুলা আপনি কিভাবে নেন আসলে যখন এগুলো ছড়িয়ে পড়ে? সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরে একটা জিডি করেছে বাংলাদেশের মানুষ যে রবিউল ইসলাম নয়ন আমার কাছ থেকে 500 টাকা চাঁদা নিয়েছে বা চাঁদা চেয়েছে বা আমি কাউকে হুমকি দিয়েছি, ধামকি দিয়েছি, এরকম কোনো লোক একটা জিডি করেছে বলে মনে হয়? আপনি কি পেয়েছেন? আমি আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম। দ্বিতীয়ত হচ্ছে যে অনেক মিডিয়াতেই বলেছি যে আমি বাংলাদেশে মানে এই 5ই আগস্টের আগে এবং পরে যদি আপনি আমার নামে কোনো লোক বলতে পারে যে রবিউল ইসলাম নয়ন আমার কাছে এসে 500 টাকা চাঁদা চেয়েছে বা ফোনে চাঁদা চেয়েছে বা কোনো ওয়েতে আমাকে ঘুরাই ফেরাই টাকা নিয়েছে, 500 টাকা, অনলি 500 টাকা, অনেক বিগ বিগ ব্যাপার তো অনেক পরেই রাখলাম, এরকম যদি হয় আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেওয়ার জন্য চ্যালেঞ্জ দিয়েছি। দেখেন, আমি আমার বাড়িতে আপনি খবর নিলে দেখতে পারবেন অনেক আগে আমাদের একটা ঘর আছে একতলা করা, আমাদের ওই ঘরটাই এখন পর্যন্ত রয়েছে, মাত্র 3টা রুম, একদম ছোট ছোট 3টা রুম, আমরা ওই ঘরের ভিতরেই থাকি। আমার বাসার উল্টা পাশে অন্তর্বর্তীকালীন সরকারের আসার পরে এনসিপির প্রধান নেতার 2টা বাসা আছে এই বেলি রোডে, 2টা ফ্ল্যাট, এক একটা ফ্ল্যাটের দাম 7-8 কোটি টাকা। আমি দেখেছি যে এই যে একজন সাধারণ ছাত্র যে কিছুদিন আগে চাঁদাবাজির দায়ে জেলে গেল, দেখেন তার একটা স্টেটমেন্ট হয়তোবা রিসেন্টলি আমার কাছে একজন শুনিয়েছে, হয়তোবা রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে আসবে। তার বাড়ি মানে সে বলতেছে যে আমার কি দোষ, এই ডিলিংসে তো আসিফ মাহমুদ সজীব ভুইয়াও উপস্থিত ছিল গুলশানে, এই যে যে মানে এমপিদের বাসায় যে চাঁদাবাজি গুলশানে, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কথা সরাসরি বলেছে। আমার কাছে একজন অনেক বড় সাংবাদিক, তার কাছে রেকর্ডিং ভিডিও টিডিও গেছে, সে আমাকে শুনিয়েছে। নিঃসন্দেহে তাদের দুর্নীতিকে ঘৃণা করে আমি তাদেরকে তিরস্কৃত করে বলতে চাই যে তাদের সম্বন্ধে আমার কথা বলতেও ঘৃণা হয়। 2 দিন দল করতে পারলা না, 2 দিন বাংলাদেশের মানুষের ফেভার টিকায় রাখতে পারলা না। বিএনপি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত মানুষের মাইন্ড নিয়ে, মানুষের ম্যান্ডেট নিয়ে ভোটের মধ্য দিয়ে 3বার ক্ষমতায় থেকেছে এবং এখন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যত বক্তব্য দিয়েছে, আপনি কখনো দেখেছেন যে বিএনপির বেগম খালেদা জিয়ার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের একটা বক্তব্য নিয়ে মানুষ টোল করতে পেরেছে? নম্রতা, ভদ্রতা, সভ্যতা দেখিয়ে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলে এইসব নেতারা, এই যে আমি ওদের নামও ভালো মতো জানি না, ডারবি টারবি কী বলে, তারপরে ছাত্রলীগের যে জমিদারের ছেলে টেলে কী বলে, এদের কথাবার্তার আচার আচরণ দেখে অনেক মেয়ে ছেলেরা আমি দেখছি যে টিকটক বানায় বলে যে অমুকটা জুতা দিয়ে পিটাম, মানে তারা সামনাসামনি এসে জুতা দিয়ে পিটাইতে পারে না, টিকটকের মধ্য দিয়ে বা সোশ্যাল মিডিয়াতে এসে বলে যে অমুকটা জুতা দিয়ে পিটাবো। আপনি বলছিলেন যে বক্তব্যের কথা, বিএনপি দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, আপনারা সবাই মিলে করেছেন। এখন নতুন করে কেন অভিযোগ আসছে যে আওয়ামী লীগকে ফেরাতে বিএনপির লোকজনই কাজ করছে বা তারা এটা করছে? এমনকি বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, আমরা জানি তিনি গুম ছিলেন, তাকে নিয়েও কিন্তু বলা হয়েছে যে তিনি রুয়াই রেজিডেন্ট, তিনি শিলং থেকে এসেছেন। এই ব্যাপারগুলো কিভাবে দেখেন? আমাদের এক একজন নেতাকর্মী যে কয়দিন রিমান্ড খাটার বয়স, এদের টোটাল রাজনৈতিক বয়সটা ততদিন না। আপনার সাংবাদিকতার বয়স ধরেন 1 বছর, শফিক রেহমানের সাংবাদিকতার বয়স মনে করেন 50 বছর। আপনি যদি শফিক রেহমানকে নিয়ে একটা কথা বলেন তখন কি হবে, আপনার ছবি দিয়ে শফিক রেহমানের ছবি দিয়ে একটা পত্রিকাতে নিউজ হবে, তাতে কি হলো, আপনি আলোচনায় থাকলেন। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব না, স্ট্যান্ডিং কমিটির মেম্বার বা বিএনপি নেতাদেরকে নিয়ে এরা কথা বলে নিজেদেরকে আলোচনায় রাখতে চায়। এরা তো কোনো আইটেম না, বাংলাদেশে কোনো আইটেম না, এই জন্য এদের তো আইটেম হইতে হবে ভাই। এই জন্য মনে করেন কিছু কিছু নেতাদেরকে নিয়ে কথা বলে তারা আলোচনায় থাকতে চায়। আলোচনায় থাকতে চাওয়া এদের, মানে আলোচনায় থাকতে চাওয়া ছাড়া এদের আদার্স কোনো ইন্টেনশন আমার আছে বলে মনে হয় না, কারণ ওরা তো ওইটার যোগ্যই না। ইন্টেনশন তো অনেক পরের ব্যাপার। আপনার এতটুকু জ্ঞান থাকতে হবে যে কার বিরুদ্ধে কথা বলতেছি,
বিএনপির স্ট্যান্ডিং কমিটি মেম্বার সালাউদ্দিন ভাই, উনি দীর্ঘদিন যাবৎ গুম ছিলেন। উনি গুম ছিলেন কী জন্য? স্বৈরাচার হাসিনা কাকে গুম করতে পারে? স্বৈরাচার হাসিনার জন্য যারা থ্রেট, স্বৈরাচার হাসিনা যেরকম ভারতের কাছে দেশকে বিক্রি করে দিচ্ছে, দেখেন ইলিয়াস আলীকে গুম করেছে। কী জন্য গুম করেছে? সিলেটের একটা অংশ ভারত নিয়ে নিতে চেয়েছে। যখন ইলিয়াস আলী সাহেব এটা বিরোধিতা করেছে এবং ব্যাপক আকার আন্দোলন তুঙ্গে উঠাই দিয়েছে, তখন ইলিয়াস আলী সাহেবকে গুম করে নিয়েছে। সালাউদ্দিন সাহেবকে তখনই গুম করেছে যখন দেখেছে যে সালাউদ্দিন সাহেব তো বিএনপির ভিতরে অ্যাসিড, সালাউদ্দিন সাহেব তো দেশের জন্য অ্যাসিড। সালাউদ্দিন সাহেবকে যদি গুম না করা হয় তাহলে বিএনপি অনেকটা এগিয়ে যাবে। সালাউদ্দিন সাহেবকে যদি গুম না করা হয় তাহলে দল সুসংগঠিত থাকবে, দল ঐক্যবদ্ধ থাকবে। তাই তো সালাউদ্দিন সাহেবকে গুম করে ফেলে দেওয়া হয়েছে। তো দেশের একজন সম্পদকে নিয়ে কথা বলতে চায় তারা, যারা মানে আমি বলতে পারবো যে যারা রাজনীতিতে দেউলিয়া, যারা রাজনীতিতে জিরো, যাদের রাজনীতির মাঠে কোনো অস্তিত্ব নাই, তারা এত বড় বড় মানুষকে নিয়ে কথা বলে জাস্ট শুধু আলোচনায় থাকতে চায়। তবে আমার একটা জানার একটা বিষয় জানার খুব ইচ্ছে, সেটা হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতা থেকে শুরু করে বিএনপি, জামাত সবাই একসাথে আন্দোলন করেছে, এটা সবাই দেখেছে। এমনকি ছাত্রদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা মিটিং করেছে, সেখানে ছাত্রদলের সভাপতিও ছিল। এখন 1 বছর না পেরোতেই কেন এমনটা হলো? কেন একে অপরের বিরুদ্ধে কটূক্তি করছে? কেন একজন আরেকজনের বিরুদ্ধে এরকম বিষাদগার মন্তব্য করছে? এটার কারণটা কি বলে মনে করেন আপনি? আপনি দেখেছেন যে বিএনপির নেতাকর্মীরা এসব আন্ডা বাচ্চা পোলাপান নিয়ে কথাবার্তা বলে? কোনো সিনিয়র নেতাকে নিয়ে দেখছেন বলুন তো, যেদেরকে নিয়ে কথাবার্তা বলে না? কারণ আমাদের সময় নেই এগুলা নিয়ে। মানে এদেরকে নিয়ে আমি তো, আপনি খুঁটাই খুঁটাই আমার কাছে জিজ্ঞেস করতেছেন, তাই আমি বলতেছি, তাও আমি ইতস্ত বোধ করতেছি। আমার প্রচণ্ড খারাপ লাগতেছে যে আন্ডা বাচ্চা পোলাপান নিয়ে কথা বলতে হচ্ছে আমাকে। তারা আমাদেরকে নিয়ে বলে আলোচনায় থাকতে চায় যাতে পাবলিক তাদেরকে চিনে। 17 বছরের আন্দোলনের একটা অংশ মাত্র জুলাই আগস্ট আন্দোলন। কখনো নিরাপদ সড়ক আন্দোলন ছিল, কখনো কোটা বিরোধী আন্দোলন ছিল, কখনো ভোটের অধিকারের আন্দোলন ছিল, কখনো দিনের ভোট রাতে করার আন্দোলন ছিল। এইসব আন্দোলনের ভিতরে যখন কোটা বিরোধী আন্দোলনটা আসলো, কোটা বিরোধী আন্দোলন আসার পরে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলল যে কোটা বিরোধী আন্দোলন তো আমরা আগেও করেছি, এবারও আমরা কোটা বিরোধী আন্দোলনের সাথে শরিক থাকব। এই যে এখন যারা বলে যে আমরা আন্দোলনের মহানায়ক, এরা কিন্তু এইসব কথা বলেছে, সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমরা, আপনারাও দেখেছেন। তারা নিজেরা এসে আপনাদেরকে, সাংবাদিকদেরকে ডেকে এনে ব্রিফ করে বলেছেন যে আমরা কিন্তু হাসিনা বিরোধী আন্দোলনে নাই, আমরা কিন্তু কোটা বিরোধী আন্দোলনে। ইনকোয়ারি করে দেখবেন যে তাদের একটা লোক গুলিবিদ্ধ হয়েছে কিনা। এই যে যারা কমিটিতে এখন আছে, সমন্বয়ক বলেন আর সহ সমন্বয়ক বলেন, XYZ যাই বলেন, আপনি দেখবেন তো যে এরা কেউ রাইফেলের গুলিতে একজন লোক গুলিবিদ্ধ হয়েছে কিনা। আর ভাই, যারা একটা হলে সিটের লোভ সামলাইতে পারে নাই, তারা গুলিবিদ্ধ হয়ে আন্দোলন করবে, জেল খেটে আন্দোলন করবে? ওরা যদি বাঘের বাচ্চা হতো, ওরা যদি বাপের বেটা হতো, তাহলে তো হারুনের ভাতের হোটেলে তারা বলে দিত যে না, আমাদের জীবন চলে গেলেও আমরা এই আন্দোলন থেকে সরব না। হারুনের ভাতের হোটেলে বড় অঙ্কের কোনো নেগোসিয়েশন হয়েছিল বিদায় তারা বলেছিল যে আমাদের পরিবার, আমাদের ছেলেরা ভালো আছে, আমাদের ভাইরা ভালো আছে, কোনো সমস্যা নাই, এবং তারা ওই দিকে লিখিত দিয়েছিল যে আমরা এই আন্দোলন থেকে প্রত্যাহার করলাম। আমার মনে হয় টাকার বিনিময় হয়েছে। ইশরাক হোসেনের পক্ষ নিয়ে আপনারা যখন আন্দোলন করলেন তখন আপনাকে সবার সামনে আমরা দেখেছি, এবং ওই সময় খুব আপনার নেতাকর্মীদের নিয়ে আপনি স্লোগান দিয়েছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আপনার মাঠ ছাড়বেন না। আমরা বিকেলে হুট করে জানতে পারলাম যে আপনারা স্থান ত্যাগ করছেন, এবং সন্ধ্যার কিছু পরেই আমরা ঘোষণা শুনলাম যে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করার ইচ্ছা পোষণ করেছেন। ওই দিন বিকেলে আসলে কি ঘটেছিল? জনাব তারেক রহমান কি আপনাদের ফোন করে কোনো বার্তা দিয়েছিল ওখান থেকে সরে যাওয়ার জন্য, নাকি সরকারের কোনো চাপ ছিল, নাকি নিজেরাই? পরবর্তীতে আমরা আর দেখি না আপনাদেরকে ওইভাবে আন্দোলনে। দেখেন, আমরা কাউকে আমাদেরকে কখনো চাপ সৃষ্টি করে প্রতিহত করা সম্ভব না। আমাদের নেতারা যখন দেখেছে যে দেশের জনগণের একটা দুর্ভোগ হয়ে যাচ্ছে, সরকার লুটপাটে ব্যস্ত আছে, এই যে 2-4 জন উপদেষ্টা এরা যখন লুটপাটে ব্যস্ত আছে, তখন আমরা দেখেছি যে জনগণের
মানে ওরা স্বৈরাচারী একটা ভাব নিয়েছে, স্বৈরাচারী কায়দায় চালাইতে চাচ্ছে। সামান্য এই সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে যদি জনগণের এতটাই ভোগান্তি হয়, তা আমাদের মনে হয় এইখান থেকে ধীরে ধীরে সরে আসা উচিত। আমরা জনগণের দিকে তাকিয়ে এখান থেকে সরে এসেছি। সামাজিক মাধ্যমে আমরা অনেককে পোস্ট দিতে দেখি যে উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে একরকমের বাকযুদ্ধ কিংবা মাঠের লড়াইয়ে ইশরাক হোসেন সহ তার সমর্থকরা পরাজিত হয়েছে, কারণ শেষ পর্যন্ত দাবিটা আদায় করতে পারেনি। এই জিনিসটা কিভাবে দেখেন আসলে? আপনি যে উপদেষ্টার কথা বলেছেন, সে খুবই সামান্য একটা বাচ্চা, পরাজিত হওয়ার কাছে খুবই সামান্য একটা বাচ্চা মাত্র, ছাড়া আর অন্য কিছু না। আমরা যদি মনে করতাম যে গলায় গামছা বেঁধে টেনে এনে ওই রাজপথে বসায় রাখবো, সেটাই পারতাম। সম্প্রতি জামাতের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে তারা পিআর পদ্ধতি সহ বেশ কিছু সংস্কার বিষয়ক দাবিতে রাজপথে নামবে। গতকালকেই সম্ভবত ঘোষণা দিয়েছে। আপনি কি মনে করেন নির্বাচনকে সামনে রেখে নতুন করে অস্থিরতা বাড়বে? নির্বাচন কি আসলেই ফেব্রুয়ারিতে করা সম্ভব? আপনি কিভাবে দেখেন এগুলোর পেছনে কি নেপথ্যে কি আছে আসলে? পেয়ার পদ্ধতি এর আগে কখনো দেখেছেন বাংলাদেশে? পেয়ার পদ্ধতি যারা বলতে চায় যে পেয়ার পদ্ধতি নিয়ে মাঠে নামবে, তারা নিজেদেরকে ইসলামিক দল হিসেবে জাহির করতে চায়। ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে যে তুমি তোমার নেতাকে নির্বাচন করো দেখে শুনে বুঝে। নেতাকে দেখে শুনে বুঝে তুমি তোমার নেতাকে নির্বাচিত করো। তো পেয়ার পদ্ধতি হচ্ছে যে আপনি ঢাকায় আছেন, আপনি ঢাকার ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন, আপনার এই ভোট হয়ে গেছে কক্সবাজারে, কে হয়ে গেছে আপনি জানেন না। আপনি একজন ইহুদিকেও আপনি আপনার ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে যেতে পারে। তা আপনি কি একজন মুসলমান, আপনি কি কোনো ইহুদিকে ভোট দিয়েছেন? দেননি। তো পেয়ার পদ্ধতিতেও বাংলাদেশ মুসলিম কান্ট্রি, আমরা মুসলমান, আমরা মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করি, আমরা মনে প্রাণে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি। আমরা তো কোনো নেতাকে না দেখে ভোট দিব না। তাই তো আমরা চাই যে ব্যালটের মধ্য দিয়ে আমি আমার নেতাকে দেখে শুনে বুঝে চিনে ভোট দিব। আমরা পেয়ার পদ্ধতি চাই না। বাংলাদেশে যারা এই অস্থিরতা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছে, তারা দিবা স্বপ্ন দেখতেছে। আচ্ছা, মজার একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে চরমনায় পীর সাহেবকে নিয়ে আপনি মেবি একটা কিছু বলেছিলেন, একটা মন্তব্য করেছিলেন। এরপরে সামাজিক মাধ্যমে একটা বিষয় দেখলাম ভাইরাল হচ্ছে, চরমনায় পীর সাহেবকে আপনার এই মন্তব্য করার কারণে আপনি অসুস্থ হয়ে পড়ছেন, আপনি হাঁটতে পারতেছেন না। এইটা আমরা শুনছি। আসলে আমি এই জিনিসটা আসলে একটু ক্লিয়ার করতেন। দেখেন, এবং সেই সাথে এই যে স্লোগানগুলো দেন, এই স্লোগানগুলো কিভাবে তৈরি করেন, এইগুলো কিভাবে আসে? আমার মাথায় কারেন্টের শর্ট দিয়েছিল। শর্ট দেওয়ার পরে আমি ম্যাক্সিমাম সময়ই অসুস্থ হয়ে যায়। আমার পায়ের ভিতরে এখনও অনেকগুলা গুলি রয়েছে। আমার মাথায় দিয়ে তো কারেন্টের শর্ট দিয়েছিল। হসপিটালে ভর্তি ছিলাম আরও 3-4 মাস আগে। আমি যখন হসপিটাল থেকে ছুটি নিয়ে আসতেছি, অনেক লোকের গ্যাদারিং, যে কারণে আমি হেঁটে হেঁটে আসার সময় একটু অসুস্থ তো ছিলামই। হেঁটে আসার সময় কেউ হয়তো ভিডিও করেছে, সেটা ছেড়েছে। সেটাকে এরা বাংলাদেশে এস্টাবলিশ করেছে যে আমি ওই যে চরমোনার পীর, ওনারা অনেকগুলো ফেক আইডি চালায়। ফেক আইডিতে ওনারা এইসব কাট করে বিভিন্ন ভিডিও বানায়, এস্টাবলিশ করে। মিথ্যা বলে পীর সাহেব চরমোনাই, নেশা করে মিথ্যা খায় পীর সাহেব চরমোনাই। আমি তো ব্যাখ্যা করেছি যে জর্দা খাওয়া তো অবভিয়াসলি নেশা, সেটাই বলেছি যে মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরমোনাই। আমার মনে হয় না যে আমি কখনো কোনো আলেমকে নিয়ে কথা বলেছি। এবং আমি পার্সোনালি কোরআন তেলাওয়াত করি। আমি কোরআন খুব শুদ্ধভাবেই পড়ি। আপনি আমার কোরআন তেলাওয়াত শুনলে বুঝতে পারতেন যে আমি খুবই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করি। বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের সমালোচক এবং আপনার অনুসারীদের আপনার বার্তা কি থাকবে সবশেষ আপনি বলতে পারেন? আমার পক্ষে ছাপাই গাইবেন না, যেটার জন্য আপনারও ক্ষতি হইতে পারে। আমার পক্ষে নিয়ে কখনো কোনো মিথ্যা বলবেন না, এটা হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি বলতে চাই। কারণ সর্বশেষ আমরা আল্লাহর বান্দা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা মিথ্যাকে পরিহার করি এবং ষড়যন্ত্র থেকে দূরে থাকি। দর্শক, কথা বলছিলাম ঢাকা দক্ষিণ মহানগর যুব দলের সদস্য সচিব জনাব রুবুল ইসলাম নয়নের সাথে। আজ এখানে বিদায় নিচ্ছি। সামনে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব।